আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সেট ফাংশনের উপরে দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে ফাংশনের উপরে। আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে ফাংশনের বিভিন্ন অঙ্কগুলো, অর্থাৎ আমাদের যে বইয়ে 2.2 এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর বইয়ের অঙ্ক এবং উদাহরণ মিলে আমরা এই অঙ্কগুলো একটু সলভ করার চেষ্টা করব। আসি, দেখো তোমাদের প্রথমেই একটা অঙ্ক নিয়ে আসছি। সেই অঙ্কটা হচ্ছে এরকম, যদি সি এর মান দেওয়া থাকে বা দেওয়া আছে সেটা হচ্ছে 2, 5, ডি এর মান দেওয়া আছে 4, 6, 7, এক্স এলিমেন্ট সি, ওয়াই এলিমেন্ট আসলে এখানে হবে ডি, এটা হবে ডি কারণ এখানে সি এবং ডি কে মেনশন করা আছে। তাহলে এক্স এলিমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট যদি ডি হয় তাহলে উপাদানগুলোর মধ্যে এই সম্পর্কে অর্থাৎ এক্স প্লাস 1 লেস দেন হচ্ছে ওয়াই, এই সম্পর্কে বিবেচনায় অন্যয়টি নির্ণয় করতে হবে। তো প্রথমত এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটু বলি অন্যয়টা কি জিনিস। অন্যয় হচ্ছে রিলেশন, সম্পর্ক। তো কেমন, ধরো আমরা যে কোনোভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারি। ধরো এটা আমরা এখানে লিখলাম হচ্ছে দেশের নাম, এটা হচ্ছে বাংলাদেশ। তারপরে ধরো মনে করো এটা হচ্ছে ভারত, এটা মনে করো হচ্ছে পাকিস্তান। এখন দেখো যে এদের সাথে এদের আমরা সম্পর্ক তৈরি করছি রাজধানীর। তো রাজধানী যদি আমরা সম্পর্ক তৈরি করি তাহলে বাংলাদেশের সাথে আমরা বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা, ভারতের রাজধানী হিসেবে নয়াদিল্লি, তারপর হচ্ছে পাকিস্তানের রাজধানী হিসেবে ইসলামাবাদ। আমরা এইভাবে কি করতে পারি, একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে আমাদের এখানে যে সম্পর্কগুলো পাচ্ছি এই সম্পর্কগুলোই হচ্ছে অন্যয়। এখন অন্যয় মানে বুঝতে পারছি এক একটা জোড়া জিনিস, ক্রোমোজোড়। তাহলে এই ক্রোমোজোড়ের বিষয়গুলো আমরা কিভাবে দেখব? তাহলে ক্রোমোজোড়ের বিষয়গুলো আমরা একটু দেখি যে এখানে এই যে ইয়াটা দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনের মধ্যে মানগুলো দেওয়া আছে সি এর মান, ডি এর মান। এই দুইটা মানের উপরে ভিত্তি করে আমাদেরকে ক্রোমোজোম নির্ণয় করতে হবে। তার উপরে একটা শর্ত আছে, এই শর্তটা। তা আমরা যদি এটাকে লিখি তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? যে প্রশ্ন মতে অন্যয়, প্রশ্ন মতে অন্যয় ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব যে আমরা তো বলেছি যে একটা সি এর মানকে আমরা বলেছি এক্স, সিটা হচ্ছে কার, সি এর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে এক্স এর উপাদান, আর ডি এর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে কি ওয়াই এর উপাদান। তাহলে আমরা এখানে লিখবো কি যে এক্স কমা ওয়াই। আমরা বলেছি আগেই যে অন্যটা হচ্ছে একটা ক্রোমোজোম। তাহলে এক্স কমা ওয়াই যেন এক্সটা হচ্ছে কার উপাদান, এক্সটা হচ্ছে সি এর উপাদান এবং ওয়াইটা হচ্ছে বি এর উপাদান। তাহলে এক্সটা হচ্ছে সি এর উপাদান এবং ওয়াইটা হচ্ছে কার উপাদান, ডি এর উপাদান। এবং শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এক্স প্লাস 1 লেস দেন হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। এখন এই শর্ত অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তার প্রথম যেটা কাজ, সেই কাজটা হচ্ছে আমাদেরকে ক্রোমোজোম নির্ণয় করতে হবে। তো ক্রোমোজোম নির্ণয় করার জন্য যে উপাদানগুলো থাকবে সেই উপাদানের উপর ক্রোমোজোম অর্থাৎ গুণ করতে হবে। তাহলে দেখি, তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি করব? সি এর উপাদান আছে হচ্ছে 2, 5 গুণন ডি এর উপাদান কত আছে? ডি এর উপাদান হচ্ছে 4, 6 এবং হচ্ছে কি 7। 4, 6 এবং হচ্ছে কি 7। তাহলে আমরা এখান থেকে কি করতে পারছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর সাথে 5 4, তাহলে 2, 4। আমরা এখানে 2 এর সাথে 6, তাহলে 2, 6 পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি 2 এর সাথে 7, তাহলে 2, 7 পাচ্ছি। তার মানে আমরা এখানে বুঝতে পারছি কি যে একটা মান দ্বারা অপর যে উপাদানগুলো আছে তার প্রতিটা উপাদানকে আগে কি করব, গুণ করব। তারপরে কি, তারপরে 5 এর উপাদান দ্বারা। তাহলে 5 এর সাথে আমরা কি করব, 5 এর সাথে 4, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 এর সাথে আগে 4 কে করলাম, তাহলে 5, 4, তারপরে কি 5, 6, তারপরে কি, তারপরে হচ্ছে 5, 7। এই যে আমাদের ক্রোমোজোরটা কি হয়েছে, নির্ণয় করা হয়ে গেছে। এখন এই ক্রোমোজোরগুলোর মধ্যে থেকে একমাত্র এই শর্তটা প্রয়োগ করে আমাদেরকে কি করতে হবে, অন্যয়টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে অন্যয়টা কি লিখেছি, তাহলে অন্যয়, আচ্ছা আমরা অন্যয়কে আর দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আর ইকুয়াল টু
তাহলে আর ইকুয়াল টু লিখবো যে কোন কোন উপাদানগুলো হবে। তাহলে কোনগুলো উপাদান হবে, যেগুলোর উপাদানের মধ্যে এই যে একটু খেয়াল করি, এই যে ক্রমজোড় আছে, ক্রমজোড়ের মধ্যে দুইটা মান আছে, দুইটা মানের মধ্যে এটা হচ্ছে এক্স এর মান আর দ্বিতীয়টা হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে প্রতিটার ক্ষেত্রে এরকম, তাহলে প্রতিটা প্রথম মানটা হচ্ছে এক্স এর মান এবং দ্বিতীয় মানটা হচ্ছে কার মান, ওয়াই এর মান। এখন দেখবো এই যে এক্স প্লাস ওয়ান এর মানে হচ্ছে প্রথম মানের সাথে এক যোগ করব, এক যোগ করার পরেও যদি সেটা ওয়াই থেকে ছোট হয়, এই যে লেস দেন মানে হচ্ছে ছোট হওয়া, তাহলে ওয়াই থেকে যদি ছোট হয় তাহলে সেই মানগুলোকে আমরা নিব। তাহলে এখানে দেখি এই যে দুইয়ের সাথে যদি এক যোগ করি তাহলে এটা কত হবে 3, তাহলে 3টা কি 4-এর থেকে ছোট, তাহলে আমরা এই মানটা নিব যে এটা শর্ত পূরণ করছে। এবার এখানে দেখি যে 2-এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এটা কত হবে 3, এই 3 মানটা 6-এর থেকে ছোট, তাহলে আমরা এই মানটাও নিব। এরপরে দেখি এটাও তাই, 2-এর সাথে এক যোগ করলে 3 হয়, তাহলে এই মানটাও হচ্ছে 7-এর থেকে ছোট, তাহলে আমরা এটাও নিব। এবার আসি যে এই মানটা 5-এর থেকে বড়ই আছে, তাহলে এক যোগ করার তো প্রশ্নই আসে না, তাহলে এমনি এই বড়ই আছে, তাহলে শর্ত পূরণ হচ্ছে না। এবার এটাও দেখি যে 5-এর সাথে এক যোগ করলে 6 হয়ে যায়, এই দ্বিতীয় মানটা আছে 6, এখানে শর্ত আছে ছোট হতে হবে, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে দুইটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এই মানটা কি নেওয়া যাবে, এই মানটা নেওয়া যাবে না, তাহলে এই মানটা বাদ। এরপরে কি 5-এর সাথে এক যোগ করলে 6 হয়, 6 7-এর থেকে ছোট, তাহলে আমরা এই মানটা নিব। তাহলে আমরা এই শর্তের উপরে ভিত্তি করে আমরা অন্যটা কি কি পেয়ে গেলাম, অন্যটা পেলাম হচ্ছে 2 4 2 6 2 7 এবং হচ্ছে কি 5 7, তাহলে এটাই আমাদের হচ্ছে কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানেও দেখো আমরা যে বললাম যে অন্যায় মানের সম্পর্ক, এখানেও সম্পর্ক তৈরি হয়ে আছে, 2-এর সাথে 4-এর সম্পর্ক, 2-এর সাথে 6-এর সম্পর্ক, 2-এর সাথে 7-এর সম্পর্ক এবং 5-এর সাথে কত 7-এর সম্পর্ক। এবার আসো পরের অঙ্কটা একটু সলভ করি। একটা ফাংশন দেওয়া আছে তোমরা দেখছো, এই ফাংশনের মধ্যে বিভিন্ন মান বসিয়ে এই ফাংশনের মানটা নির্ণয় করতে হবে। তো বিভিন্ন মানের মধ্যে একটা আছে -1, একটা আছে 2 আর একটা আছে কি 1/2। তাহলে এখানে আমরা যে মানগুলো পাচ্ছি সেই মানগুলো বসাবো কোথায়, এই ফাংশনে বসাবো। তাহলে ফাংশনটা আমরা নিই, ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু, এটা এক্স এর ফাংশন, কারণ কি এখানে চলকগুলো এক্স আছে, এটা এক্স এর ফাংশন। তাহলে ফাংশনটা হচ্ছে x⁴ প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে কত 3, মান বসাই একে একে বসাই, প্রথমত ফাংশন অফ -1 বসাই, অর্থাৎ একটু খেয়াল করো যে যেখানে x ছিল সেই জায়গায় আমরা বসাচ্ছি কি -1। তাহলে এই ফাংশনে যেখানে যেখানে x আছে, x চলক আছে, সেই জায়গায় আমরা কি বসাবো -1 বসাবো। তাহলে এই x এর জায়গায় বসাই -1 পাওয়ার 4 প্লাস 5 গণিত -1 -3। তাহলে দেখি কত হচ্ছে। একটা জিনিস খেয়াল করব কি, যদি ঋণাত্মক কোনো চিহ্নের উপরে পাওয়ার থাকে সেই পাওয়ারটা দেখবো জোড় আছে নাকি বিজোড় আছে। জোড় মানে 2 থাকবে, না হয় 4 থাকবে, না হয় 6 থাকবে, না হয় 8 থাকবে, এরকম যে কোনো মান যদি থাকে তাহলে এই মাইনাসটা থাকবে না, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। কিভাবে, তাহলে মাইনাসের উপরে যদি স্কয়ার থাকে, এটা কয়টা মাইনাস 2টা, স্কয়ার আছে মানে 2টা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস। একইভাবে যদি পাওয়ার 4 থাকতো তাহলে কয়টা মাইনাস হতো 4টা মাইনাস, তাহলে এই দুইটা মিলে হলো প্লাস, তাহলে আবার এই দুইটা মিলে কি হবে, এই দুইটা মিলে প্লাস, এখন প্লাসে প্লাসে গুণ করলে কি হবে প্লাস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে মাইনাস চিহ্নের উপরে পাওয়ার যেই থাকুক না কেন সেই পাওয়ারটা যদি জোড় হয় অবশ্যই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কিন্তু যদি বিজোড় হয় তাহলে অবশ্যই মাইনাস থাকবে। কারণ কি এখানে আমরা 2টা মাইনাস হলে প্লাস হচ্ছে, ভালো কথা, কিন্তু যদি আরেকটা হয়ে যেত 3টা হয়ে যেত তাহলে কি হয়ে যেত প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। তার জন্য আমরা এই জায়গাটা খেয়াল করব যে পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকেই যাবে। তাহলে এখানে কি পাওয়ার জোড় আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 এর উপরে পাওয়ার 4 মানে 1 প্লাস। এবার আসি এখানে একটু খেয়াল করি যে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, এটা পুরোটাই গুণ হয়ে আছে, তাহলে চিহ্নের গুণ করি আগে, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 5-এর সাথে 1 গুণ করলে 5-কে 5 আর এখানে আছে -3। এবার দেখি এটা হলো +1 কিন্তু এই দুইটাই মাইনাস, এই দুইটা এটাও মাইনাস এটাও মাইনাস। যোগ বিধির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব, যদি দুইটা একই চিহ্ন হয়, একই চিহ্ন মানে দুইটা প্লাসও হতে পারে আবার দুইটা মাইনাসও হতে পারে, একই চিহ্ন যোগের ক্ষেত্রে করছি, এটা কিসের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে, যোগের নিয়মে যোগের বিধি অনুযায়ী। তাহলে চিহ্ন ওটাই বসে যাবে, একই চিহ্ন হলে সংখ্যা দুইটা আমরা যোগ করে দেবো, তাহলে এখানে আছে 5 এখানে আছে 3, তাহলে 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। তাহলে এটা গেল হচ্ছে আমাদের যদি একই চিহ্ন থাকে, তাহলে
এবারে সেই যোগের বিধি অনুযায়ী যদি দুইটা আলাদা চিহ্ন হয়, একটা মাইনাস একটা প্লাস, বা একটা প্লাস একটা মাইনাস, যে কোনোটা হতে পারে, তাহলে কি করব, বড়টার চিহ্ন বসবে বড়টার, আর বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি শিখলাম, একই চিহ্ন হলে চিহ্নটা বসাবো, সংখ্যা দুটোকে যোগ করে দেব। যদি চিহ্ন আলাদা হয় তাহলে বড়টার চিহ্ন বসাবো, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে কি হবে, এখানে 8 আছে আর 1 আছে, সংখ্যা বড় হচ্ছে 8, তাহলে 8-এর চিহ্ন বসিয়ে দিলাম মাইনাস। এখন 8 থেকে 1 বাদ দিলে কত হয়, 8 থেকে 1 বাদ দিলে হয় 7। আশা করি এটা খুব ভালো বুঝেছি। এবার পরের মানটা আমরা দেখি। তাহলে পরের মানটার ক্ষেত্রে আমরা এখন কি বসাবো, ফাংশন অফ 2। ফাংশন অফ 2 কোথায় বসাবো, এক্স এর জায়গায়। তাহলে এখানে এক্স এর জায়গায় বসালাম 2, পাওয়ার আছে 4, প্লাস এখানে 5 আছে, গুণ 5 এর সাথে গুণ হয়ে আছে কত এক্স, তাহলে এক্স এর জায়গায় মান বসাবো 2, মাইনাস হচ্ছে কত 3। তাহলে এবার হিসাব করি, 2 এর উপর 4 মানে কত, কোনো কিছুর উপর পাওয়ার যত হবে ওই সংখ্যাটাকে ততবার গুণ করতে হবে। মানে এরকম নয় যে 4 দুগুণে 8, এরকম নয়, ওই 2 যার উপরে পাওয়ার আছে ওই সংখ্যাটা কতবার গুণ। তাহলে এখানে কার উপরে পাওয়ার, 2 এর উপর, তাহলে এই 2 সংখ্যাটাকে কত পাওয়ার আছে 4, তাহলে 4 বার গুণ, 4 বার গুণ। তাহলে আমরা যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে 16। 5 দুগুণে কত, 5 দুগুণে 10, মাইনাস হচ্ছে 3। তাহলে এখানে দেখি যে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই দুটো যোগ করে দিব। তাহলে প্রথমে তো আমরা চিহ্ন বসাই না, তাহলে প্রথমে চিহ্ন আমাদের বসানোর দরকার নাই। তাহলে 16 এবং 10 হচ্ছে 26, আর এখানে আছে -3। তাহলে এখানেও দুইটা আলাদা চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাসের চিহ্ন বসবে, প্লাস থেকে মাইনাসটা বিয়োগ হবে, তাহলে 26 থেকে 3 বাদ দিলে কত 23, দুইটা হয়ে গেছে। এবার আমরা পরেরটা দেখি, আবার এখানে তুলি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে x পাওয়ার 4 প্লাস হচ্ছে কি 5x মাইনাস হচ্ছে 3। তাহলে এখানে কি বসাবো এবার, লাস্টেরটা, এই যে 1/2। তাহলে অতএব ফাংশন অফ 1/2 ইকুয়াল টু, তাহলে যেখানে x আছে সেখানে আমরা কি বসাবো, 1/2 বসাবো। তাহলে এখানে x এর জায়গায় যদি আমরা 1/2 বসাই, তাহলে 1/2 এর উপরে পাওয়ার 4 প্লাস 5 গণিত x এর মান হচ্ছে 1/2 মাইনাস হচ্ছে 3। তাহলে আবার দেখি, এই যে এখানে পাওয়ারের কাজ আছে, এখানে বললাম শেখালাম যে যত পাওয়ার থাকবে তত গুণ। আচ্ছা, এখানে 1 এর উপরে পাওয়ার, 2 এর উপরে পাওয়ার, তাহলে 1 এর উপরে পাওয়ার 4 করলে কত হবে, 1 কি চেঞ্জ হবে, 1 কে আমরা 100 বার গুণ করলেও 1 চেঞ্জ হবে না। তাহলে কি হবে, এটা হচ্ছে 1। নিচে 2 এর উপরে পাওয়ার 4 করলে, আমরা এর আগে শিখলাম 2 এর উপরে পাওয়ার 4 করলে কত হয় 16, প্লাস এবার এটা কি, এটা 5 আর 1 হচ্ছে গুণ হয়ে আছে উপরে, তাহলে 5 একে 5 আর নিচে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। এখন কি, এখন লসাগু করব। 16 এবং 2 এর লসাগু হচ্ছে 16। একটু খেয়াল করি, এই যে 16 এবং হচ্ছে 2 হর আছে, তাহলে এই দুইটার লসাগু কি, একে কত দ্বারা ভাগ যাচ্ছে, 2 দ্বারা ভাগ যাচ্ছে। এটা হচ্ছে 8, 8 দুগুণে 16 আর 2 একে হচ্ছে 2, তাহলে আর তো ভাগ যায় না। তাহলে আমরা কি করবো এখন, এই যে এই পাশে 2 এবং 8 এবং 1 তো গুণ করলে হয় না করলে হয়, কারণ একের সাথে গুণ করলে কোনো মান চেঞ্জ হয় না। তাহলে একটু খেয়াল করি, 8 দুগুণে কত 16, তাহলে লসাগু কত হচ্ছে 16। তাহলে লসাগু করার নিয়ম কি, একটু খেয়াল করো, এটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। লসাগু করতে হয় হরের, আমরা হরের লসাগু করেছি। এবার লসাগু করার নিয়ম হচ্ছে, হর দ্বারা লসাগুকে করব ভাগ। তাহলে লসাগু আছে 16, 16কে হর আছে 16, 16 দ্বারা ভাগ করবো, তাহলে কত হয় 1। এই ভাগফল যেটা পেলাম সেটা দ্বারা উপরেরটাকে করব গুণ, তাহলে 1 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে 1 হয়, প্লাস এবার কি, যদি আমরা 16কে 2 দ্বারা ভাগ করি, 16 ভাগ 2 তাহলে কত হয় 8। এই 8 দ্বারা আমরা করবো কি, লবকে গুণ, লবকে। তাহলে নিয়ম কি শিখছি, হর দ্বারা লসাগুকে ভাগ, ভাগফল যা পাবো তা দ্বারা লবকে গুণ, তাহলে ভাগফল পাইছে 8, 8 দ্বারা লবকে গুণ করবো, লব আছে 5, তাহলে 5 × 40 মাইনাস। এবার আসে যে এই যে 3, এই 3 এর নিচে কোনো হর নাই, নাই মানে 1 আছে, নাই মানে 1 আছে, তাহলে 1 দ্বারা 16কে ভাগ করলে কত 16। এখন 16 দ্বারা আমরা কি করব, 3কে গুণ করে দিব, তাহলে 16 দ্বারা 3কে গুণ। এবারে একটু খেয়াল করে যে এরকম যদি নিচে কোনো হর না থাকে, মানে যদি হর 1 থাকে, তাহলে লসাগু দ্বারা কি করব, সরাসরি গুণ করে দেব। তাহলে লসাগু আছে 16, 16 দ্বারা 3কে গুণ করলে 3 16 48। তাহলে এবার দেখেন এবার কত আসছে মানটা, এটা যোগ আর এটা যোগ, তাহলে দুইটা একই, তাহলে যোগ করে দিই, 40 আর 1 হচ্ছে 41, আর এটা হচ্ছে বিয়োগ হচ্ছে 48, নিচে হচ্ছে 16। তাহলে বড়কে এখানে, এখানে বড় হচ্ছে 48, 48-এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বসালাম, 48 থেকে 41 বাদ দিলে 7, নিচে 16। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছে, এটা হচ্ছে সবথেকে সহজ
শুধু মান বসানো, এবং মান বসানোর পরে কি করতে হবে, আমাদেরকে উত্তরটা বের করে নিতে হবে, প্রত্যেকটার উত্তরটা বের করে নিতে হবে, এটাই কাজ, হিসাব করতে হবে ঠিকভাবে। এখানে ভগ্নাংশের বিষয়টা আছে, ভগ্নাংশের বিষয়টা আমরা খুব ভালোভাবে করব যেন এটা ভুল না হয়, ভগ্নাংশটা ক্লিয়ার করতে হবে। এবার আমরা দেখি আরেকটা অঙ্ক। এটা আছে কি, এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, এটা ওয়াই এর একটা ফাংশন, যেখানে চলকগুলো আছে ওয়াই কিউব, কে ওয়াই স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4y মাইনাস হচ্ছে 8। কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। তাহলে এই যে এখানে ফাংশন অফ -2, আমরা এখনই মান বসানো শিখলাম, তাহলে এই ফাংশনে আমাদেরকে কি করতে হবে, -2 আগে বসাতে হবে। আচ্ছা বসাই, তাহলে দেখি, তাহলে ফাংশন অফ ওয়াই = ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4y মাইনাস হচ্ছে 8। তাহলে কত বসাবো, ফাংশন অফ -2। তাহলে আমরা যদি ফাংশন অফ -2 বসাই, তার মানে ওয়াই এর জায়গায় আমরা 2 বসাবো, -2 বসাবো। তাহলে ওয়াই যেখানে যেখানে আছে সেখানে আমরা -2 বসাবো। এখানে ওয়াই আছে প্রথমে, তাহলে এখানে আমরা বসালাম -2 এর উপরে কি কিউব প্লাস কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে -2, তারপরে আছে পাওয়ার স্কোয়ার মাইনাস, এখানে আছে 4 এর সাথে ওয়াইটা গুণ হয়ে আছে, তাহলে গুণ দিলাম, ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে ব্র্যাকেটের মধ্যে -2 দিলাম, আর মাইনাস হচ্ছে কত 8। একটু খেয়াল করি, আমরা এর আগের অঙ্কটাই দেখলাম যে মাইনাসের ব্যবহারটা পাওয়ার থেকে কিভাবে করতে হয়। তাহলে মাইনাস এখানে আছে কিন্তু পাওয়ার আছে বিজোড়, তাহলে কি বললাম, বিজোড় থাকলে মাইনাস থেকে যাবে। আচ্ছা থাকলো, এবার 2 এর উপর কিউব করলে, 2 এর উপর কিউব করো মানে 2 কে 3 বার গুণ, মানে 2 গুণ 2 গুণ 2, খেয়াল করি 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে আমরা কত পেলাম 8 প্লাস, এবার এখানে খেয়াল করি, এটা আছে কে গুণ, এখানে মাইনাসের উপর স্কোয়ার, স্কোয়ার মানে পাওয়ারটা 2, 2 মানে জোড় সংখ্যা, তাহলে জোড় হলে মাইনাস কি থাকবে, থাকবে না, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণি কত 4। এবার আছে এখানে এটা গুণ হয়ে আছে, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস আর এই মাইনাসে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ, তাহলে কি হলো প্লাস, 4 দুগুণি 8, আর এখানে আছে -8। এবার এই -8 আর এই +8 কেটে যায়, তাহলে কেটে গেলে আমাদের কি থাকলো, এখানে 4 এর সাথে কে গুণ করলে 4k, আর এখানে আছে -8। তাহলে আমরা ফাংশন অফ -2 এর মান বসে পেলাম কত, -2 মান বসে পেলাম হচ্ছে 4k মাইনাস হচ্ছে 8। তাহলে আমরা এটা বলতে পারি যে ফাংশন অফ -2 এর মান। এখন আমাদের এই যে অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে মানটা ছিল, এখানে আবার শর্তারোপ করা আছে যে ফাংশন অফ -2 = 0 হতে হবে। তাহলে আমরা লিখি যেহেতু ফাংশন অফ -2 = 0, তাহলে আমরা এই যে ফাংশন অফ -2 এর জায়গায়, এই যে -2 এর জায়গায় আমরা তার মানটা বসিয়ে দেবো। মানটা কত, 4k মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে তাহলে আমরা এই যে -8টাকে ও পাশে করবো, তাহলে এ পাশে -8 থাকলে ও পাশে গেলে কি হবে +8, তাহলে 4k ইকুয়াল টু হচ্ছে +8। তাহলে কে এর সাথে 4টা গুণ হয়ে আছে, তাহলে 4 এর পাশে গুণে আছে, ও পাশে গেলে হবে ভাগ, তাহলে 8 ভাগ হচ্ছে 4। তাহলে অতএব কে এর মানটা আমরা কত পাচ্ছি, কে এর মানটা পাচ্ছি 8কে 4 দ্বারা ভাগ করলে 2। তাহলে এখানে কোশ্চেন করেছিল যে কে এর কোন মানের জন্য ওটা 0 হবে, তাহলে কে এর কোন মান, তাহলে কে এর মানটা পেয়ে গেলাম হচ্ছে 2, তাহলে কে এর 2 মানের জন্য ফাংশন অফ -2 = কি হবে 0 হবে। এবার দেখি আর একটা অঙ্ক নিয়ে এসেছি, অঙ্কটা হচ্ছে এরকম যে ফাংশন অফ x = হচ্ছে x³ মাইনাস হচ্ছে 6x² প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6। x এর কোন মানের জন্য ফাংশন অফ x = 0 হবে, এই জায়গাটা খেয়াল করি। এর আগে মান ছিল -2 ছিল, 1 ছিল, বা হাফ ছিল, 1/2 ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু এখানে ফাংশন অফ x কে চেঞ্জ করেনি, তাহলে এখানে তো কোনো মান বসানোর কোনো জিনিস নাই। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে, যেটাকে আমরা জিরো ফ্যাক্টর বলে থাকি। তাহলে একটু দেখি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং জিরো ফ্যাক্টর আমরা যারা বুঝি না তাদের জন্য এটা খুবই কঠিন। একটু খেয়াল করি ভালোভাবে, আমি আজকে বোঝানোর পরে আশা করি জিরো ফ্যাক্টর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে ফাংশন অফ x = কি আছে, x³ মাইনাস 6x² প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6। এই ফাংশনটা সমাধান করার জন্য খেয়াল করতে হবে একসাথে 2টা লাইন সমাধান হবে। তাহলে যেহেতু একসাথে 2টা লাইন সমাধান হবে, তাই আমার দিকে মনোযোগ রাখতে হবে খুব ভালোভাবে। 2টা লাইন আমিও দিলাম,
এখন কি করব, এটা দুইটা লাইন সমাধান করার জন্য প্রথমত আচ্ছা এটা আমরা একটু পরে করি, আগে এটাকে জিরো বানাই যে কোন ফাংশনের জন্য এটা জিরো হচ্ছে, তাহলে আমরা এখানে উৎপাদকটা একটা পেয়ে যাব। তাহলে আগে উৎপাদকটা বের করি। এখন উৎপাদক বের করার জন্য এখানে কোন মানটা বসিয়ে আমরা এটা জিরো পাচ্ছি এটা একটু দেখি। যদি এখানে ওয়ান বসাই তাহলে ওয়ানের উপরে কিউব করলে এটা ওয়ানই হয়। এখানে যদি ওয়ান বসে ওয়ানের উপর স্কয়ার করলে ওয়ান হয়, তাহলে ওয়ানের সাথে 6 গুণ করলে -6। এখানে ওয়ান বসালে 11, তাহলে এখানে পেলাম +11 আর এখানে পেলাম +1, তাহলে কত হলো 12। আর -6 হলো 12, তাহলে 12 থেকে 12 বদলে 0, কত বসে হচ্ছে 1 বসে হচ্ছে। তাহলে আমরা এখানে 1 বসাই, ফাংশন অফ 1। তাহলে ফাংশন অফ 1 বসিয়ে আমরা কত পাচ্ছি, 1 এর উপরে কিউব 6 গণিত 1 এর উপর স্কয়ার 11 গণিত 1 মাইনাস হচ্ছে 6, তাহলে 1 এর উপর কিউব করলে 1, 1 এর উপর স্কয়ার করলে 1, 1 এর সাথে 6 গুণ করলে 6, 11 এর সাথে 1 গুণ করলে 11 মাইনাস হচ্ছে 6, তাহলে 11 এটা প্লাস 1 এটা প্লাস, তাহলে যোগ করলে হচ্ছে 12, এটাও -6 এটাও -6, দুইটা একই চিহ্ন, চিহ্ন বসে গেল, 6 আর 6 যোগ করলে হচ্ছে 12, তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত 0। কত বসে এটা 0 হলো, 1 বসে 0 হয়েছে। তাহলে কার মান 1 বসেছি, x এর মান। তাহলে অতএব x = 1 বসাইছি, তাহলে আমরা 1টাকে যদি বামে নিয়ে নিই তাহলে আমরা উৎপাদক পেয়ে যাব। তাহলে x - 1 = 0, যা ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে এটা ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে আবার ফাংশন অফ x কে আমরা কাজ করি। তাহলে ফাংশন অফ x ছিল x³ মাইনাস হচ্ছে 6x² প্লাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6। তাহলে দুইটা লাইনে সমাধান করি, যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগেই বললাম। তাহলে একটু দেখি, তাহলে দুই লাইনে একসাথে সমাধান করব, কিন্তু কার উপর ভিত্তি করে সমাধান করব, এই যে উৎপাদকটার উপরে। উৎপাদকটা কত, x - 1। তাহলে এবার খেয়াল করি, x - 1 এর উপর ভিত্তি করে সমাধান করব, তার জন্য এখানে প্রথম যে উপাদানটা আছে সেটা বসিয়ে দেব, বসালাম। এবার কি করব আমরা, এবার এই প্রথম যে উপাদানটা আছে সেখানে এই যে উৎপাদকটার দিকে লক্ষ্য করব। উৎপাদকে চলক আছে একটাই, শুধু x, কিন্তু এখানে চলক আছে x³ মানে 3টা x আছে। তাহলে একটা x বাদ দিয়ে কমন নিব, তাহলে একটা x বাদ দিলে 3টার মধ্যে থাকে 2টা, তাহলে x² কমন নিলাম। x² কমন নিয়ে উৎপাদকটা বসিয়ে দেবো এর পাশে, x - 1। এবার একটু লক্ষ্য করি, এই যে x² এর সাথে এই x গুণ করলে কি হয়, x³। তাহলে এটা থেকে আমরা এই দুটো পেয়ে যাচ্ছি, তাহলে এখন এটা করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে গুণ করলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, x² এর সাথে 1 গুণ করলে x²। এবার একটু খেয়াল করি, এখানে ওপরে ছিল কয়টা x², -6টা x² ছিল, কিন্তু আমরা কয়টা পেলাম, -x², মানে একটা x² পাইছি। মাইনাসের ছিল -6টা x² পাইলাম হচ্ছে কয়টা, একটা x²। তাহলে আমাদেরকে কি করতে হবে, আরো 5টা x² নিয়ে নিতে হবে, তাহলে 6টা হবে। তাই আমরা নিব 5টা x²। এবার খেয়াল করি, তাহলে এখান থেকে আবার এই যে উৎপাদক অনুযায়ী একটা x বাদ দিয়ে কমন নিয়ে নিই, তাহলে -5x কমন নিলাম, তাহলে একটা x থাকলো, উৎপাদকটা আবার বসিয়ে দিলাম x - 1। তাহলে এটার সাথে এটা গুণ করে এটা হচ্ছে, তাহলে এবার কি করব, এটার সাথে আবার এই দ্বিতীয়টা গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, 5x এর সাথে 1 গুণ করলে 5x। এবার খেয়াল করি যে এটা 6x এই স্কয়ারটাকে ভেঙে আমরা এখানে x² পাইছিলাম আর 5x² পাইছিলাম, তাহলে এই 5xটা অতিরিক্ত হয়েছে, এটা কার থেকে, এই যে 11x থেকে। এখানে ছিল 11x, কিন্তু আমরা পাইছি কত, 5x, তাহলে আরো কত বাকি থাকলো, 6টা x প্লাস 6টা x আমরা নিয়ে নিলাম। এবার এখান থেকে এই উৎপাদক অনুযায়ী একটা x বাদ দিয়ে কমন নিই, তাহলে একটা x বাদ দিলে কি শুধু 6 কমন, তাহলে 6 কমন নিয়ে আবার আমরা উৎপাদকটা বসিয়ে দেব। এবার দেখি, তাহলে 6 এর সাথে x গুণ করলে 6x হয়, এটা আমরা পেয়ে গেছি। এবার কি করব, এটার সাথে আবার শেষেরটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, 6 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 6। দেখি এবার উপরের পুরো ফাংশনটা কি হয়েছে, মিলে গেছে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্য বা জিরো ফ্যাক্টর উপপাদ্য। জিরো ফ্যাক্টর কেন, এই যে মানটাকে 0 বসিয়ে আমাদেরকে উৎপাদক বের করতে হয়, এই জন্য এটাকে বলা হয় জিরো ফ্যাক্টর আমরা বলে থাকি, কিন্তু এটা মূলত কি ভাগশেষ উপপাদ্য। একটু খেয়াল করি, এটা আমরা আবার খেয়াল করি, কি বললাম, দুই লাইন একসাথে সমাধান করতে হবে। তাহলে দুই লাইন একসাথে সমাধান করার জন্য নিয়ম কি, প্রথম যেই চলকটা আছে পুরোটা যা আছে হুবহু বসিয়ে দিব। তারপরে কি, এখানে এই যে চলক উৎপাদক অনুযায়ী একটা চলক আছে এখানে শুধু x, তাহলে একটা x বাদ দিয়ে কমন নিব, তাহলে এখানে x³ ছিল, নিব x² নিয়ে উৎপাদকটা বসিয়ে দেবো, এই যে বসিয়ে দিয়েছি। উৎপাদকটা বসিয়ে দিয়ে প্রথমটার সাথে শেষেরটা গুণ দেবো, অর্থাৎ যেটা আমরা কমন নিয়েছিলাম সেটার সাথে শেষেরটা গুণ দেবো। তাহলে শেষেরটা গুণ দিলে চিহ্নের গুণ করে আগে, প্লাসে মাইনাসে মাইনাস, x² এর সাথে 1 গুণ করলে x²। এবার উপরেরটা দেখবো যে এটা থেকে এটা পাইছিলাম, এবার এটা ভেঙে এটা হচ্ছে
তাহলে এটা ভেঙে আমরা পাইছি এক্স স্কোয়ার মাইনাস একটা এক্স স্কোয়ার পাইছি, তাহলে আরও লাগবে কয়টা? 5টা এক্স স্কোয়ার। আমরা 5টা এক্স স্কোয়ার বসালাম। এবার এখান থেকে আবার একটা এক্স বাদ দিয়ে কমন নিব, তাহলে আমরা কমন পেলাম 5x মাইনাস 5x। আবার উৎপাদকটা বসিয়ে দিলাম, এটার সাথে শেষেরটা আবার গুণ, তাহলে গুণ করলে কি মাইনাসে মাইনাসে প্লাস, আর 5x এর সাথে 1 গুণ করলে 5x। এবার দেখি যে এখানে উপরে ছিল 11x, কিন্তু এখানে কত পেলাম? 5টা এক্স। আরও কয়টা লাগবে? 6টা, তাই আমরা এখানে 6টা এক্স বসালাম। তাহলে এখানে বসানোর পরে আবার উৎপাদকের দিকে দেখবো যে উৎপাদকের এখানে একটা এক্স ছিল, তাহলে একটা এক্স বাদ দিয়ে কমন নেবো, তাহলে 6 কমন। তাহলে 6 কমন নিয়ে আবার উৎপাদকটা বসিয়ে দেবো, তাহলে x মাইনাস 1 বসালাম, তাহলে 6 এর সাথে আবার শেষেরটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর সাথে 1 গুণ করলে 6। আশা করি এটা তোমরা বুঝেছো যে ভাগশেষ উপপাদ্যের এই দুইটা লাইন কিভাবে সমাধান করতে হয়। তোমরা এটা বারবার বারবার প্র্যাকটিস করবা, আমি কয়েকবার বললাম, তারপরে যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করো, আমি এটা আবার বোঝানোর চেষ্টা করব। এবার আসি পরের লাইন। তাহলে দেখি একটু খেয়াল করি, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে এখানেও আছে এক্স মাইনাস 1 উৎপাদক, এখানেও আছে এক্স মাইনাস 1, এখানেও আছে এক্স মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা প্রতিটা লাইন থেকে আমরা কি এক্স মাইনাস 1টাকে কমন পেয়ে যাচ্ছি। আচ্ছা নিলাম, এক্স মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার, আর দ্বিতীয়টার ক্ষেত্রে থাকলো মাইনাস 5x, তারপরে কি তৃতীয়টার ক্ষেত্রে থাকলো প্লাস 6, তাহলে আমরা এটা বসিয়ে দিলাম। তাহলে ইকুয়ালটা আমরা কি পাচ্ছি? ইকুয়ালটা পাচ্ছি যে এক্স মাইনাস 1। এবার এই জায়গাটাকে আবার ভাঙানো যায়, তাহলে একে যদি আবার ভাঙাই এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে। তাহলে এই যে 6 আছে, 6কে যদি আমরা ভাঙাই তাহলে 6কে 6, আবার 6কে যদি ভাঙাই 3 দুগুণী 6, কিন্তু 6 আর 1 যোগ করে আমাদের হয় 7, কিন্তু এখানে আছে 5। 6 থেকে 1 বাদ দিলে 5 হয়, তাহলে আমরা এটা নিতে পারবো, কিন্তু এটা দেখি 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে আমরা এটাও নিতে পারছি, তাহলে নিব কোনটা? তাহলে এবার খেয়াল করতে হবে, যদি আমরা এখানে বললাম যে 5 হয়, তার মানে এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস, তাহলে -6 থেকে +1 বাদ দিলে -5x হয়, কিন্তু এই মাইনাস চিহ্ন এবং এই প্লাস চিহ্ন গুণ করলে এখানে মাইনাস হয়, তো এখানে তো প্লাস, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে নিতে হবে কি? এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -3 আর -2 -5, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমরা নিব কোটা? -3 এবং হচ্ছে -2। একটু খেয়াল করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নিব 2x, মাইনাস নিব 3x, তারপরে প্লাস হচ্ছে 6। তাহলে x মাইনাস y ইন্টু এখান থেকে এবার কমন নিই, কি কমন আসছে? দুইটা করে কমন নিই, তাহলে এই দুইটার মধ্যে x কমন, x কমন মানে এখানে আছে 2টা x, এখানে আছে একটা x কমন নিলাম, তাহলে এখানে আর একটা x থাকলো মাইনাস, এখানে x নিয়ে নিয়েছি থাকলো 2। এবার এখানে কি কমন আসছে? মাইনাস, এখানে 6 এর মধ্যে আছে 2 আর 3, তাহলে এখানেও 3 আছে, তাহলে 3 কমন, তাহলে 3 কমন নিয়ে নিলে এখানে থাকলো x, আর এখানে কি থাকলো? এই যে এখানে মাইনাসও কমন নিয়েছি, তাহলে মাইনাসে প্লাসে চিহ্ন গুণ করবো, মাইনাসে প্লাসে কি মাইনাস, এবার কি 3 আর 3 কেটে গেছে, তাহলে এখানে কি থাকলো 2। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করি যে এটা যদি সমস্যা মনে হয় তাহলে কি করব? প্রথমটা আগে কমন নেব, কমন নেওয়ার পর এখানে যে চিহ্ন বিশিষ্ট থাকবে এখানেও সেই চিহ্ন বিশিষ্টই দিতে হবে, এটা একটু খেয়াল করব। তারপরে কি x মাইনাস 1, এখান থেকে কি কমন আসছে? x মাইনাস 2, দুইটাতেই আছে, নিলাম, তাহলে এখানে থাকলো x, এখানে হচ্ছে -3। তাহলে আমরা উৎপাদকগুলো কি পেলাম? উৎপাদকগুলো পেলাম হচ্ছে x মাইনাস 1, x মাইনাস 2 এবং হচ্ছে x মাইনাস 3। এটা কার? এটা হচ্ছে ফাংশন অফ x এর উৎপাদক। এখন এখানে বলা ছিল যে ফাংশন অফ x ইকুয়াল টু 0, তাহলে যেহেতু ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অতএব ফাংশন অফ x এর মান বসিয়ে দিই। তাহলে ফাংশন অফ x এর মান কি? x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে কি 0, তাহলে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে অতএব x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু হচ্ছে 2, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে কি বুঝলাম? যে ফাংশন অফ x ইকুয়াল টু 0, ফাংশন অফ x এর মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখানে যেহেতু 3টা একই সাথে ক্রমজোড় আকারে মানগুলো আছে, তাই আমরা এখানে বলতে পারি যে প্রথমটা সমান 0, দ্বিতীয়টা সমান 0, তৃতীয়টা সমান 0। তাহলে আমরা প্রথমটা বসালাম, প্রথমটার ক্ষেত্রে x এর মান পেলাম 1, দ্বিতীয়টার ক্ষেত্রে x এর মান পেলাম 2 এবং তৃতীয়টার ক্ষেত্রে x এর মান পেলাম হচ্ছে 3। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে ফাংশন, এই ফাংশনে 1 বসালেও 0 হবে, 2 বসালেও 0 হবে, 3 বসালেও 0 হবে। তাহলে x এর মান কত? অতএব নির্ণয় মান x ইকুয়াল টু 1,
2 3, তাহলে তিনটাই। এখানে তিনটা মান বসালে তিনটা মানের জন্য এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা 0 হবে। আশা করি এটা বুঝেছি। তবে এখানে যে জিরো ফ্যাক্টরটা আমি বোঝালাম ভাগশেষ উপপাদ্যটা, এই দুই লাইনে যদি প্রবলেম থাকে তাহলে কমেন্টে বলো, প্রবলেমটা আমরা আবার দেখব। আশা করি সবাই বুঝেছ, কারো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এবার দেখি আরেকটা অঙ্ক। ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে 2x + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x - 1। এখান থেকে মান নির্ণয় করতে হবে। কি করতে হবে? ফাংশন অফ 1/x² + 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x² - 1, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে ফাংশনটাকে নিয়ে ফাংশন অফ x ইকুয়াল টু 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। এখন এই জায়গার ক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করি। এই যে আমরা এখানে মান বসাবো, কিন্তু কার, এই এতটুকুর মান বসাবো। ফাংশন অফ 1/x², এটার আগে মান বসাই। তাহলে ফাংশন অফ 1/x² যদি আমরা এখানে বসাই, তাহলে যেখানে যেখানে x² আছে, x আছে যেখানে যেখানে, সেখানে আমাদেরকে কি বসাতে হবে? 1/x² বসাতে হবে। তাহলে একটু লক্ষ্য করি, এখানে 2 এর সাথে x গুণে আছে, তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো? 1/x²। তাহলে গুণ 1/x² বসালাম, প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে কি আছে? এখানে আছে 2, তাহলে x এর জায়গায় বসাবো 1/x² মাইনাস হচ্ছে 1, একই জিনিস আমরা বসালাম। তাহলে বা ফাংশন অফ 1/x² ইকুয়াল টু, তাহলে এই 2টা 1 এর সাথে গুণে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/x² প্লাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে 2/x² মাইনাস হচ্ছে 1। এবার একটা বিষয় খেয়াল করি, এই যে ফাংশন অফ 1/x², এর নিচে কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে কি আছে? 1 আছে। এখন আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন করলে এই যে 1টা উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে, তাহলে আমরা এটার মান পেয়ে যাবো না? তাহলে আমরা এটা দেখি। তাহলে বা যোজন বিয়োজনের নিয়ম কি? এটাকে বলা হয় লব, এটা হর। লব লবেও থাকবে, হরেও যাবে। তাহলে লব কি আগে বসাই? 1/x², উপরে হবে 1/x², নিচে হবে, এবার হরটা হবে উপরে যোগ। যেহেতু বলছি যোজন বিয়োজন, আগে যোজন পরে বিয়োজন, তাহলে ওপরে আগে যোগ, নিচে হবে কি? বিয়োগ। কোনটা? হরটাই। হর উপরে যোগ, হর নিচে বিয়োগ, ইকুয়াল টু। একইভাবে এখানেও, এখানে কি আছে? ওপরে আছে 2/x² + 1, তাহলে 2/x² + 1 উপরে বসলো, 2/x² + 1 নিচেও বসলো। এবার কি? এবার নিচেরটা অর্থাৎ হর আছে 2/x² - 1, এটা উপরেও বসবে যোগ আকারে আর নিচে বসবে বিয়োগ আকারে। তাহলে খেয়াল করি, প্লাস 2/x² -1, মাইনাস হওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস হওয়ার কারণে এটা হবে -2/x², আর মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +1। তাহলে কি করলাম আমরা? যেটা করলাম সেটা লিখে দিই, যোজন বিয়োজন করে পাই। তাহলে একটু খেয়াল করি, এই জায়গায় আমরা কি কি পাচ্ছি? এখানে 1 আর 1 কেটে যায়, কারণ এটা +1, এটা -1। এখানে 2/x² আর -2/x² কেটে যায়। আচ্ছা, আমরা নিচে আর না করি, ডান দিকে যাই। তাহলে আমরা দেখি যে বামে কি পাইছিলাম? বামে পাইছিলাম যে ফাংশন অফ 1/x² + 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x² - 1 ইকুয়াল টু, এবার ডানে কি? এই যে 2/x² একটা, এখানে আছে 2/x² একটা, তাহলে যোগ করলে কয়টা হবে? 2টা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2/x²। তাহলে এটা 2টা হলো, 2/x² এখানে একটা, 2/x² এখানে একটা, 2টা যোগ করছি। তাহলে যোগ করলে কি হবে? 2 × 2/x² ডিভাইডেড বাই 1 আর 1 যোগ, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। তাহলে ওপরে আমাদের 2 আর নিচে 2 কেটে যায়, কেটে গেলে আমরা কি পাচ্ছি? 2/x², এটা অ্যান্সার। তাহলে এই যে ফাংশনটার ক্ষেত্রে মান নির্ণয় করার জন্য এটাকে অন্যভাবে করলে অনেক বড় হয়ে যেত, কিন্তু এই যে এখানে যোজন বিয়োজনের পদ্ধতিটা প্রয়োগ করায় এই অঙ্কটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। আশা করি এভাবে যদি করো তাহলে তোমাদের জন্য কি হবে? সময় বাঁচবে এবং অল্প সময়ের মধ্যে অঙ্কটা সমাধান করলে অন্য অঙ্কের জন্য সময় দিতে পারবে। এবার আসো,
আর একটা প্রমাণ দেখি। এটার ক্ষেত্রে ওটা বলেছিল মান নির্ণয় আগের অঙ্কটা, কিন্তু এটার ক্ষেত্রে বলেছে দেখাও। একইভাবে ওই যে মান বসিয়াই এই পাশের মানটা অর্থাৎ সমানের বাম পাশের অর্থাৎ বাম পক্ষের যে মানটা, এই মানটা বসিয়ে আমরা যা পাবো, ডান পক্ষের যে মানটা ওই মানটা বসিয়েও যদি আমরা একই মান পাই, তাহলে এটা আমরা কি বলবো, দেখানো হলো। তাহলে আমরা দেখি জি অফ এক্স ইকুয়াল টু কত আছে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে প্রথমত আমরা কি করব, বাম পক্ষের মানটা বসাবো। তাহলে বাম পক্ষের মানটা কত, জি অফ 1 বাই এক্স স্কোয়ার। তাহলে যেখানে এক্স আছে সেখানে আমাদেরকে বসাতে হবে 1 বাই এক্স স্কোয়ার। খেয়াল করি এক্স এর জায়গায় এটা বসাতে হবে, তাদের পাওয়ার যা থাকবে তা আবার বসে যাবে। তাহলে এখানে 1 আছে, এখানে চলক নাই, এখানে চলক এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় বসলো 1 বাই এক্স স্কোয়ার। আর এক্স এর মাথার উপরে অর্থাৎ পাওয়ার ছিল 2, তাহলে আমরা 2 আবার বসিয়ে দেবো। আমরা শুধু কি করেছি, এক্স এর জায়গায় এক্স এর মান বসাইছি, সেটা কত 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স এর আর যা কিছু আছে সেগুলো তার সাথে বসিয়ে দেবো। তাহলে এখানে পাওয়ার 2 আছে, পাওয়ার 2 বসিয়ে দিলাম প্লাস। এবার কি, এবার এখানে এক্স এর জায়গায় আমরা মান বসাই, তাহলে এক্স এর জায়গায় বসালাম 1 বাই এক্স স্কোয়ার। আর এখানে পাওয়ার আছে কত, পাওয়ার 4 ডিভাইডেড বাই, একইভাবে এখানে 1 বাই এক্স স্কোয়ার এক্স এর জায়গায় বসালাম, আর এখানে পাওয়ার আছে 2। এবার খেয়াল করি নিচেরটা কত হচ্ছে, 1 এর উপর স্কোয়ার করলে 1, আর এক্স এর স্কোয়ার আছে তারপর আবার স্কোয়ার, তাহলে পাওয়ার গুণ, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 4। এবার এখানে দেখি উপরে লব, তাহলে 1 প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1, এক্স এর উপর স্কোয়ার আর তারপর স্কোয়ার, তাহলে এক্স পাওয়ার 4 প্লাস 1 এর উপর পাওয়ার 4 করলে 1, আর এক্স এর উপর স্কোয়ার আর উপরে 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাচ্ছে 8। একটু খেয়াল করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এই যে নিচের অংশটা আমরা লিখে দিলাম 1 বাই এক্স পাওয়ার 4, এটা নিয়ে আমাদের সমস্যা নাই। সমস্যা হলো উপরে যে অংশটা আছে সেটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটার লসাগু কি, যেটা সব থেকে বড়টা আছে সেটা কত, এক্স পাওয়ার 8। তাহলে এক্স পাওয়ার 8 কে আমরা কি করলাম, লসাগু। তাহলে লসাগু করার নিয়ম কি, হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। এটা হর নাই মানে 1 আছে, আমি কি শিখালাম এর আগে, যে যদি হর 1 থাকে তাহলে লসাগু যা থাকবে তা দ্বারা ওটাকে গুণ করে দেবো সরাসরি। তাহলে 1 এর সাথে এক্স পাওয়ার 8 গুণ করলে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 8 কে এক্স পাওয়ার 4 দ্বারা ভাগ। একটু খেয়াল করে এই যে পাশে এক্স পাওয়ার 8 কে এক্স পাওয়ার 4 দ্বারা ভাগ, তাহলে ভাগ করা মানে কি, এটার সাথে এটা কাটলে আরও এক্স পাওয়ার 4 থাকে। তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকছে, এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার 4 এর সাথে 1 গুণ করলে এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 8 কেটে গেল, তাহলে উপরে থাকলো কত 1। এবার একটু খেয়াল করে যে এখানে ভগ্নাংশ যে মানগুলো আছে সেগুলো আবার ভাগাকার আছে। আমরা যদি ভাগকে গুণ করি তাহলে কি হবে, নিচের অংশটা উল্টে যাবে। তাহলে উপরের অংশটা কি আছে, উপরের অংশটা আছে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার হচ্ছে 8। আর এই যে নিচের অংশটা এটাকে গুণ করলাম, তাহলে গুণ করলে উল্টে যাবে, উল্টে গেলে এক্স পাওয়ার 4 হবে উপরে আর নিচে হবে 1। তাহলে যে একইভাবে এটার সাথে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে এক্স পাওয়ার 4 হয়, তাহলে নিচে হবে এক্স পাওয়ার 4, তাহলে দাগ দিলাম নিচে এক্স পাওয়ার 4, উপরে কি, উপরে হচ্ছে এটাকে সাজিয়ে লিখি 1টাকে আগে প্লাস এক্স পাওয়ার 4 তারপরে এক্স পাওয়ার 8। আমরা এইভাবে রাখলেও সমস্যা ছিল না। এবার আসি, এটা আমরা এক অংশের মান বের করা হলো, তাহলে এটা কার মান হলো, জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করে ফেলেছি। এবার আমরা দেখবো কি জি অফ এক্স স্কোয়ারের মান। তাহলে আবার ফাংশনটা তুলি, জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 ডিভাইডেড বাই আছে এক্স স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমরা এখানে কি করব, এবার ডান পক্ষের মানটা বসাবো। তাহলে ডান পক্ষটা কত, ডান পক্ষটা হচ্ছে জি অফ এক্স স্কোয়ার, তাহলে যেখানে এক্স আছে সেখানে এবার বসাবো এক্স স্কোয়ার। তাহলে বসাই, এটা 1 প্লাস এক্স এর জায়গায় বসালাম এক্স স্কোয়ার, আগে থেকে একটা পাওয়ার ছিল স্কোয়ার দিলাম, এবার এক্স এর জায়গায় বসালাম এক্স স্কোয়ার, পাওয়ার ছিল পাওয়ার 4 বসালাম, এবার কি এখানে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, পাওয়ার আছে স্কোয়ার। তাহলে এবার খেয়াল করি, এটা হচ্ছে 1 প্লাস এক্স এর পাওয়ার 2 আর 2, 2 দুগুণি কত 4 প্লাস এক্স এর পাওয়ার 4 দুগুণি 8 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 2 দুগুণি 4। তাহলে দেখি এই যে বাম পক্ষের আমাদের যে মানটা পেয়েছিলাম ডান পক্ষেরও ঠিক একই মানে পেয়েছি। তাহলে আমরা এটাকে বলতে পারি এভাবে যে অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি জি অফ এক্স স্কোয়ার দেখানো হলো। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই।
এবার পরের অঙ্কটা দেখি, খুব সহজ অঙ্ক। অঙ্কটা বলেছে একটা অন্যায় দেওয়া আছে, আমরা অন্যায়টা দেখতে পাচ্ছি এসের একটা অন্যায়। এই অন্যায় থেকে ডোমেন এবং হচ্ছে রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে ডোমেন এবং রেঞ্জগুলো কি? ডোমেন এটাকে সংক্ষেপে বলা হয় ডোম, এবং রেঞ্জ তো রেঞ্জই, এটার সংক্ষেপ নাম এবং পুরো নাম হচ্ছে রেঞ্জ। তো ডোমেন কোনগুলো? একটা ক্রোমোজোরের মধ্যে, একটা ক্রোমোজোর মানে এই যে আমরা ক্রোমোজোর বলছি, এটা এক্স কমা ওয়াই, এটা একটা ক্রোমোজোর। এই ক্রোমোজোরের মধ্যে প্রথম যে উপাদানগুলো অর্থাৎ এক্স এর যে উপাদানগুলো থাকবে সেগুলোকে বলা হয় ডোমেন, আর ওয়াই এর যে উপাদানগুলো থাকবে সেগুলোকে বলা হবে কি? সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারি যে এখানে একটা ফাংশন অন্যায় একটা দেয়া আছে, এই অন্যায়ের ডোম কি? ডোম এস হবে প্রথমের উপাদানগুলো। তাহলে প্রথমের উপাদানগুলো কি কি? তাহলে এখানে আছে -2, তারপরে আছে এখানে -1, তারপরে এখানে আছে 0, তারপরে 1, তারপরে হচ্ছে কি 2। আর রেঞ্জ যদি আমরা বের করি, রেঞ্জগুলোকে আমরা কি বললাম? দ্বিতীয় উপাদানগুলো। তাহলে রেঞ্জ এস ইকুয়াল টু -4, এটা কত? এটা হচ্ছে 1, তারপরে 0, তারপরে আবার 1, তারপরে 4। এবার একটা জিনিস খেয়াল করি, এই যে আমরা এই জায়গায় দুইটা মান বসাইছি, এই মানের মধ্যে 1 এবং 1 একই মান সেট করতে গিয়ে আমরা শিখেছি যদি একই সেটের মধ্যে একাধিক উপাদান থাকে তাহলে এই উপাদানগুলোর ক্ষেত্রে একটা উপাদান নিতে হবে। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে এই 1টাকে আমরা নিব না। তাহলে উত্তরটা হবে কি? -4 সাজিয়ে নিই, 0 1 4, এটা হবে আমাদের রেঞ্জেস। তাহলে এইভাবে আমরা যতগুলোই ক্রোমোজোর থাকুক না কেন সবগুলো থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ কি করতে পারবো? বের করে নিতে পারবো। তাহলে এই অন্যায়ের মধ্যে এই ক্রোমোজোরগুলো থেকে আমরা কি করলাম? ডোমেন এবং রেঞ্জ বের করতে পারলাম। তাহলে এভাবে আমরা যদি এটা পারি তাহলে এটা আমাদের জন্য এমসিকিউ খুব সুবিধা হবে। এবার আসি, নিচের অন্যায়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেট গঠন পদ্ধতিতে ফাংশনটাকে নেওয়া হয়েছে, অন্যায়টাকে নেওয়া হয়েছে। এই অন্যায়ের মধ্যে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে সি এর মান। এই সি এর মানের উপর ভিত্তি করে এই অন্যায়কে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। খেয়াল করি এখানে বলা আছে কি, যে এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে একটা ক্রোমোজোর, এবং এই ক্রোমোজোরের মধ্যে এক্সটা হচ্ছে সি এর উপাদান, তার মানে সি এর যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এক্স এর উপাদান, এবং ওয়াইটাও হচ্ছে সি এর উপাদান, তার মানে সি এর উপাদানগুলো হতে হবে ওয়াই এর উপাদান। এর বাইরের উপাদান হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এর উপরে ভিত্তি করে এই শর্তের উপরে আমাদের অন্যায় নির্ণয় করতে হবে। শর্তটা কি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x। এবার একটু দেখি, তাহলে সি এর মানটা কি আছে? সি দেওয়া আছে, সি সমান -1 0 1 2 3। তাহলে এটা সি এর মান মানে কি? এটা এক্স এর মান। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স এলিমেন্ট সি ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স এর মান, তার মানে -1 0 1 2 এবং হচ্ছে কি 3। এখন শর্তটা কি দেওয়া আছে? শর্তটা দেওয়া আছে যে y ইকুয়াল টু হচ্ছে 2x। এখন y ইকুয়াল টু 2x, এই শর্তে x এর মানগুলো বসে y এর মান নির্ণয় করব। তাহলে লিখি যে x এর মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি পাচ্ছি দেখি একটু ছক করি। এখানে উপরে আমরা x এর মান বসাবো, নিচে হচ্ছে y এর মান বসাবো। কোন শর্তে? এই শর্তের উপরে ভিত্তি করে। একটু খেয়াল করি, x এর মানগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে -1 এই মানটা। তাহলে -1 এর ক্ষেত্রে আমরা y এর মান কি পাচ্ছি? এখানে যদি আমরা -1 বসাই, এদিকে সাইড নোট করছি, একটু খেয়াল করি। তাহলে এখানে আছে 2 আর x এর মান বসালাম -1, তাহলে 2 এর সাথে -1 গুণ করলে -2, তাহলে কত? y এর মান পেয়ে যাচ্ছি -2। এবার যদি আমরা 0 বসাই, তাহলে এখানে যদি আমরা 0 বসাই, 0 এর সাথে 2 কে গুণ করলে, এই যে এখানে 0 বসালাম, তাহলে এখানে যদি 0 বসাই, 0 এর সাথে 2 কে গুণ করলে কত হবে? 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 0 এর জন্য y এর মান হচ্ছে 0। এরপরে কি 1, আমরা যদি এখানে 1 বসাই তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত? 2। এবার এখানে 2, আমরা যদি 2 বসাই তাহলে এই যে এখানে 2 ছিল, 2 এর সাথে আবার কি করলাম? 2 বসালাম, তাহলে গণিত 2, তাহলে 2 2 কত? 4। তাহলে আমরা এখানে পাচ্ছি y এর মান 4। এরপরে কি? এরপরে যদি আমরা কত? 3 বসাই, তাহলে 2x এর জায়গায় আমরা 3 বসাই, তাহলে 2 গণিত 3, তাহলে কত হবে? 3 2 6, তাহলে y এর মান পেলাম আমরা 6।
তাহলে এই যে অন্যায়টা আমরা পেলাম বা এই যে ক্রোমোজোরটা আমরা পেলাম, ক্রোমোজোর কি এক্স এবং ওয়াই এর প্রত্যেকটা ক্রোমোজোর, এই যে এগুলো এক একটা ক্রোমোজোর, যার সাথে যারটা আছে এক্স এর মানের জন্য যার ওয়াই এর মানটা পাইছি তারা হচ্ছে প্রত্যেকটা এক একটা ক্রোমোজোর। তাহলে এটা একটা এইভাবে এখানে 5টা ক্রোমোজোর আছে। এখন এই 5টা ক্রোমোজোরগুলোর মধ্যে 3 ছিল সি এর মান, কিন্তু 6 কি সি এর মান না, 4ও সি এর মান না। তাহলে সি এর মানের মধ্যে এই ক্রোমোজোরের মধ্যে যে মানগুলো অনুপস্থিত, সি এর মানের মধ্যে যেগুলো নাই সেগুলো অন্যায়ের মধ্যে হবে না, এই অন্যায়ের মধ্যেও হবে না। তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে যে 6 নট এলিমেন্ট মানে উপাদান নয় কার, সি এর উপাদান না, এবং 4 নট এলিমেন্ট সি, এই 4ও সি এর উপাদান নয়। তাহলে যেহেতু 6ও সি এর উপাদান নয় এবং 4ও সি এর উপাদান নাই, তাহলে আমরা বলতে পারি যে অতএব যে এই যে ক্রোমোজোরটা এই যে 2 4 এবং হচ্ছে 3 6, তাহলে 3 6 এই ক্রোমোজোরটা কার উপাদান হবে না, এফ এর উপাদান হবে না। তাহলে নট এলিমেন্ট হচ্ছে কি এফ, এবং এটা কি 4, তাহলে 4 এর সাথে কি ছিল 2, আচ্ছা 2 ছিল, 2 আগে, তাহলে 2, 4 এই উপাদানটাও কার উপাদান হবে না, এই এফ এর উপাদান হবে না। তাহলে মানে এই ক্রোমোজোর 2 4 এই ক্রোমোজোরটা এফ অন্যায়ের মধ্যে হবে না। তাহলে এফ অন্যায়গুলো কি হবে, তাহলে শর্ত অনুসারে অতএব এফ ইকুয়াল টু তাহলে কোনটা বাদ গেল আমাদের, এটা বাদ গেল, এটা বাদ গেল, তাহলে কি থাকলো -1 2, তাহলে প্রথম ক্রোমোজোরটা হচ্ছে -1 2, তারপরে কি 0 0 0 0, তারপরে কি এই যে -1 2 নিলাম, 0 0 নিলাম, এবার আছে 1 2, তাহলে 1 হচ্ছে 2, এটাকে আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে এটা খেয়াল করব যে এই যে উপাদানগুলো আমরা পেলাম, এক্স এর উপাদানগুলো বসে ওয়াই এর যে উপাদানগুলো পেলাম, এই উপাদানগুলোর মধ্যে যেই উপাদানগুলো সি এর মধ্যে থাকবে না সেই উপাদানগুলো এফ এর মধ্যেও থাকবে না। তাহলে সি এর মধ্যে নাই মানে এফ এর মধ্যেও নাই, তাহলে সি এর মধ্যে নাই মানে এফ এর মধ্যে নাই, মানে এফ তো একা একা থাকে না, এফ থাকে ক্রোমোজোর আকারে। তাহলে ক্রোমোজোর আকারে মানে এদের পুরো ক্রোমোজোরটাই বাদ। তাহলে পুরো ক্রোমোজোরটা বাদ হয়ে গেলে কয়টা ক্রোমোজোর থাকলো, 3টা। তাহলে 3টা কি ওই 3টা ক্রোমোজোরটা আমরা নিয়ে নিলাম, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা একটা সৃজনশীল সমাধান করি। এই সৃজনশীলটা এখানে ক আছে, এরপরে দেখি এখানে আমাদের খ আছে, তারপরে আমাদের গ আছে। একই সাথে সৃজনশীলটা নিয়ে নিই কারণ বোঝানোর স্বার্থে, একটু খেয়াল করি। দেখে যে এখানে সৃজনশীলের মানটা দেওয়া আছে এরকম যে y ইকুয়াল টু ফাংশন অফ x, y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু আবার দেওয়া আছে 4x - 7/2x - 4, এটা একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে কয়ে বলেছে ফাংশন অফ -1/2 এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা নিয়ে নিই যে ফাংশন অফ x, তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু কত, 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস হচ্ছে 4। এখানে আমরা বসাই দিই যে ফাংশন অফ 1/2 -1/2, তাহলে এখানে যদি আমরা -1/2 বসাই তাহলে 4 -1/2 x এর জায়গায় বসালাম, -1/2 মাইনাস 7 ডিভাইডেড বাই 4, আবার এখানে x এর জায়গায় বসাই -1/2, এখানে x আছে x এর জায়গায় বসালাম মাইনাস হচ্ছে 4, তাহলে এই কত কি পাচ্ছি, এটা মাইনাস, তাহলে মাইনাস আর এর পাশে আছে প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 4 উপরের সাথে গুণ, অথবা আমরা কাটাকাটি করতে পারি এভাবে 2 2 4, তাহলে নিচে কিছু নাই, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, আর মাইনাস হচ্ছে এখানে 7 ডিভাইডেড বাই, এখানেও তাই, এটার সাথে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 2 এর সাথে 4 কাটাকাটি করলে 2, আর এখানে আছে মাইনাস, তাহলে -2 আর এখানে হচ্ছে -4। তাহলে উপরে কি পাচ্ছি, দুইটা একই চিহ্ন, তাহলে চিহ্নটা বসে যাবে, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, এখানেও দুইটা একই চিহ্ন, চিহ্নটা বসে গেল, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। তাহলে এই যে ওপরেও আছে মাইনাস নিচেও আছে মাইনাস, তাহলে উভয় অংশে লব এবং হরে একই চিহ্ন থাকলে চিহ্নটা কেটে যায়, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস কেটে যায়, কেটে গিয়ে কি হলো প্লাস। এবার 6কে যদি আমরা কাটি 3 দ্বারা তাহলে 3 2 6, 9কে যদি আমরা 3 দ্বারা কাটি 3 3 9, তাহলে আমরা উত্তরটা কত পাচ্ছি 3/2, তাহলে এটা অ্যান্সার, ক শেষ। এবার দেখি খ নম্বরটার ক্ষেত্রে কি আছে আমাদের, যে বলেছে ফাংশন অফ এক্স প্লাস 2 ফাংশন অফ এক্স মাইনাস 1 এর মানটা নির্ণয় করো। তাহলে ফাংশনটা বসাই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস হচ্ছে কি 4, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি বসাবো,
এখানে আমরা এই যে যেখানে যেখানে ফাংশন অফ এক্স আছে এই জায়গাতে আমরা এই মানটা বসিয়ে দেবো। তাহলে এবার লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কি? ফাংশন অফ এক্স প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস হচ্ছে 1। তাহলে মান বসাই। তাহলে এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় মানটা বসিয়ে দেবো কি এই মানটা, তাহলে বসাই। তাহলে 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 2x মাইনাস হচ্ছে 4, আর এর সাথে যোগ আছে 2 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই, এবার নিচে কি এখানেও বসাই। তাহলে 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 2x হচ্ছে -4, আর এর সাথে আছে -1। তাহলে আমরা কি করলাম, এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় ফাংশন অফ এক্স এর মান বসালাম, আবার নিচেও ছিল ফাংশন অফ এক্স, সেখানে ফাংশন অফ এক্স এর মান বসালাম, উপরে +2 ছিল বসালাম, নিচে -1 ছিল বসালাম। এবার খেয়াল করি এখানে যে উপরের অংশের ক্ষেত্রে উপরের অংশের লসাগু এবং নিচের অংশের ক্ষেত্রে নিচের অংশের লসাগু। তাহলে উপরের অংশের ক্ষেত্রে লসাগুটাকে যে হর আছে সে লসাগু, হর তো একটাই, তাহলে হরটাকে 2x - 4, তাহলে লসাগু হচ্ছে 2x - 4। তাহলে 2x - 4 লসাগু করলে 2x - 4 2x - 4 কাটা, মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা মিলে যাচ্ছে, তাহলে কেটে গেল 1 থাকলো। তাহলে 1 এর সাথে উপরে লব মানে 4x - 7 যদি গুণ করি তাহলে 4x - 7ই হয়। এবার এই যে 2x - 4 এটা লসাগু, এর নিচে কিছু নাই, বলেছি হর না থাকলে লসাগুকে সরাসরি গুণ, সরাসরি যদি এটা দ্বারা লসাগুকে গুণ করে তাহলে এখানে আছে প্লাস, প্লাস বসালাম। 2 দ্বারা আমরা এটাকে গুণ করবো, তাহলে 2 দ্বারা 2x কে গুণ করলে 2 দুগুণে 4x। এবার 2 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস, 2 দ্বারা 4 কে গুণ করলে 4 দুগুণে 8। এবার নিচেরটা দেখি, নিচের হর আছে কত 2x - 4 বসালাম, তাহলে 2x - 4 এটা লসাগু, তাহলে হর এবং লসাগু কেটে গেল, তাহলে ওপরে কি থাকলো 4x মাইনাস হচ্ছে 7, এখানে আছে মাইনাস বসালাম। আবার এখানে তাই যে এখানে 1 আছে, এর নিচে কোনো হর নাই, তাহলে এটা দ্বারা আমরা সরাসরি লসাগুকে গুণ করে দেবো। তো 1 দ্বারা কাউকে গুণ করলে ওটাই হয়, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে ওইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে হয়ে গেল -2x, মাইনাসে মাইনাসে হয়ে গেল +4। এবার খেয়াল করি ওপরের অংশে কি পাইছি, ওপরের অংশে পাইছি 4x আর এই যে 4x, তাহলে 4x আর 4x যোগ করলে হচ্ছে 8x। এখানে আছে -7 আর হচ্ছে -8, এই যে -7 আর হচ্ছে -8, তাহলে -7 এবং -8 যোগ করলে হচ্ছে -15। আর নিচে কি, নিচে আছে 2x - 4, 2x মাইনাস হচ্ছে 4। এখন আরও নিচে ভাগাকারে কি আছে, ভাগাকার আছে এখানে 4x আর এখানে আছে -2x, তাহলে 4x থেকে 2x বাদ দিলে কত 2x, -7 থেকে +4 বাদ, তাহলে -7 থেকে +4 বাদ দিলে দুইটা আলাদা চিহ্ন, মাইনাস বড় মাইনাসের চিহ্ন বসালাম, 7 থেকে 4 বাদ দিলে হচ্ছে 3, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 2x - 4। তাহলে এখানেও এই জিনিসটা লক্ষ্য করি যে এই অংশের সাথে এই অংশটা ভাগাকার আছে, তাহলে ভাগাকার থাকলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে আমরা কি পাচ্ছি, তাহলে ওপরেরটা বসালাম যে 8x মাইনাস হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস হচ্ছে কি 4, আর গুণ করলে আমরা নিচের অংশটাকে উল্টেই দিব, তাহলে উল্টে দিলে এই নিচেরটা অর্থাৎ হরটা হবে উপরে লব আর লবটা হয়ে যাবে নিচে হর, তাহলে 2x মাইনাস হচ্ছে 3 হয়ে গেল নিচে। তাহলে এই অংশটা এবং এই অংশটা একই মিলে গেল কাটা, তাহলে ওপরে থাকলো হচ্ছে 8x মাইনাস হচ্ছে 15 আর নিচে থাকলো হচ্ছে 2x মাইনাস 3, এটা অ্যান্সার। এবার দেখি গ নম্বরটা, এখানে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 4x - 7 বাই 2x - 4 একটি ফাংশন এটা দেওয়া আছে, এখানে বলছে দেখাও যে ফাংশন অফ y ইকুয়াল টু x। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব, তাহলে এটার ক্ষেত্রে আগে লিখি যে এখানে দেওয়া আছে যে y দেওয়া আছে, কি দেওয়া আছে যে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস হচ্ছে 4। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি y সমান এই মানটা, ফাংশন অফ x সমান এই মানটা, তাহলে আমরা যদি প্রথমে বলি ফাংশন অফ x সমান এটা, তাহলে হয় আমরা লিখি যে হয় ফাংশন অফ x ইকুয়াল টু কত 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 2x মাইনাস হচ্ছে কি
4। তাহলে এখানে আমরা যদি ফাংশন অফ এক্স কে ওয়াই এ রূপান্তর করি তাহলে এটা আমরা কত পাচ্ছি, ফাংশন অফ ওয়াই। তাহলে ওয়াই মানে কি, যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়াই করে দেবো। তাহলে এখানে 4, এখানে এক্স ছিল, এক্স কে ওয়াই বানিয়ে দিলাম -7 ডিভাইডেড বাই 2, এখানে এক্স ছিল, ওয়াই বানিয়ে দিলাম মাইনাস হচ্ছে কি 4। তাহলে এটা আমরা ওয়াই সমান পেলাম। এবং আরেকটা হচ্ছে যে ওয়াই সমান এটা, তাহলে ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে 4x মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস হচ্ছে 4। তাহলে এই জায়গাটা আমরা কি করব, গুণ করি, ক্রস গুণন, আড়াআড়ি গুণন। তাহলে ওয়াই মানে ওয়াই নিচে 1 আছে, তার মানে এই যে 1-এর সাথে উপরেরটা গুণ এবং ওয়াই এর সাথে এই নিচেরটা গুণ। তাহলে এটা আগে গুণ করি ওয়াই এর সাথে। তাহলে ওয়াই এর সাথে 2x গুণ করলে হবে 2x ওয়াই, ওয়াই এর সাথে -4 গুণ করলে হবে -4y ইকুয়াল টু, এখানে কিছু নাই মানে 1, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে ওটাই হবে, তাহলে ওটা কি 4x মাইনাস হচ্ছে 7। তাহলে বা আমরা এখানে কিসের মান বের করবো, এক্স এর ফাংশন বের করব। তাহলে এক্স এর ফাংশন বের করতে হলে আমাদেরকে এক্স গুলো বামে নিতে হবে। তাহলে এক্স বাদ দিয়ে ওয়াই গুলো যা থাকবে তা আমরা কি করব, ডানে করে দেব। তাহলে এখানে 2x ওয়াই, এখানে ওয়াই আছে যদিও কিন্তু এখানে এক্সও আছে, তাই আগে বামে রাখলাম। আর এখানে এক্স আছে, এটা কত 4x, এটা ও পাশে প্লাস আছে, এই পাশে আসলে হয়ে যাবে -4x ইকুয়াল টু, এখানে আছে -7। আচ্ছা এই -4y এটা যদি ও পাশে যায় তাহলে হয়ে যাবে +4y, আর এ পাশে ডানে তো -7 আছে। তাহলে এবার একটু লক্ষ্য করি যে এই দুই জায়গার মধ্যে এই যে দুইটা উপাদান, দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে আমরা কি কমন পাচ্ছি, এখানে x কমন আছে, এখানেও x কমন আছে। তাহলে x কমন নিই, তাহলে x কমন নিলে এখানে আমাদের কি থাকলো 2 এবং y, তাহলে 2y মাইনাস এখান থেকে x কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকলো 4 ইকুয়াল টু, ডানে আছে 4y মাইনাস হচ্ছে 7, তাহলে 4y মাইনাস হচ্ছে কি 7 বসিয়ে দিলাম। তাহলে বা আমরা কি বলেছি, এক্স এর মান নির্ণয় করবো, তাহলে এক্স বাদে যা কিছু থাকবে তা আমরা ডানে পার করে দেব। তাহলে এক্স এর সাথে এই অংশটা গুণ আকার আছে, তাহলে এই অংশটা ওপাশে নিয়ে গেলে হবে ভাগ। তাহলে এক্স ইকুয়াল টু 4y মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই, তাহলে আমরা এই অংশটা ওপাশে নিয়ে যাই, তাহলে এই পাশে নিয়ে গেলে হবে ভাগ। তাহলে ভাগটা কত হবে 2y মাইনাস 4, তাহলে 2y মাইনাস হচ্ছে 4। তাহলে এটা কার ফাংশন, এটা এক্স এর একটা ফাংশন। তাহলে এবার একটু খেয়াল করি যে এখানে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4, এই জায়গাটা একটু খেয়াল করি যে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4 এটা কার মান, ফাংশন অফ y এর মান। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, যে এটার জায়গায় আমরা বসাতে পারি ফাংশন অফ y। খেয়াল করি এবার, এখানে আছে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4, 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4 সমান আমরা কার মান ছিল, এটা ফাংশন অফ y এর মান। তাহলে এই জায়গাতে আমরা কি বসাতে পারি, ফাংশন অফ y। তাহলে আমরা ফাংশন অফ y বসালাম। তাহলে অতএব আমরা এটাকে কি বলতে পারি, যে যেহেতু এখানে প্রমাণে ফাংশন অফ y আগে আছে, তাই আমরা এটাকে আগে লিখবো, ফাংশন অফ y ইকুয়াল টু কি x। কি বলেছে দেখাও, তাহলে দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে কি কোনো জায়গায় প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য 1 মিনিট অপেক্ষা করছি, তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, সবাই বুঝেছো, ভালো কথা। তাহলে সবাই এভাবে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং সামনের দিন ক্লাসে যদি কারো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সামনের দিন আমরা এই অংশের ওপরে সৃজনশীল এবং কিছু এমসিকিউ নিয়ে আসবো, আশা করি তোমাদের জন্য উপকার হবে। তো আজকে তোমাদেরকে আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এভাবে থাকো, তাহলে তোমাদের যে এই বেসিকটা ভালোভাবে গঠন হবে। আর বেসিক গঠন হলে তোমাদেরকে যেভাবেই অঙ্ক দিক না কেন তোমরা সেখান থেকে অঙ্কটা খুব ভালোভাবে কি করতে পারবে, সমাধান করতে পারবে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ করে দেব।